আজকে আমরা সুলতানি আমল আর ইংরেজ শাসন এই দুটো সময়কাল নিয়ে একটু কথা বলবো, মানে পাশাপাশি রেখে দেখব। হ্যাঁ, আমাদের কাছে একটা ঐতিহাসিক বিশ্লেষণ আছে, সেটার ভিত্তিতেই আলোচনাটা করা যাক। ঠিক, আমরা বোঝার চেষ্টা করব যে এই দুই সময় প্রশাসন, আইন, অর্থনীতি আর সাধারণ মানুষের জীবন, বিশেষ করে স্বাধীনতার দিক থেকে কেমন ছিল। একদম আবেগ বাদ দিয়ে তথ্য দিয়ে একটা পরিষ্কার ছবি পাওয়ার চেষ্টা আর কি। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। আচ্ছা, তাহলে আমরা প্রথমে সুলতানি আমলের শাসন ব্যবস্থাটা একটু দেখে নিই। হ্যাঁ, সেটাই ভালো হয়। তারপর ইংরেজ আমলে কি কি বদল এলো, আইন, প্রশাসন বা ধরুন রাস্তাঘাট, সমাজ, সেগুলো দেখব। আর শেষে একটা তুলনামূলক আলোচনা, তাই তো? হ্যাঁ, সেটাই চেষ্টা করব। বেশ, তাহলে সুলতানি আমল মানে ধরুন 1206 সাল থেকে শুরু হলো, চলল বেশ কয়েকশো বছর। তুর্কি, আফগান, পরে মুঘল শাসকরা এলেন। তো এই সময় সাধারণ মানুষের অবস্থাটা ঠিক কেমন ছিল? তাদের কি কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক অধিকার বা স্বাধীনতা এসব কিছু ছিল? দেখুন, ব্যাপারটা হলো সুলতানি আমলে আসল ক্ষমতাটা ছিল সুলতান আর তার যে কাছের লোক, মানে অভিজাত শ্রেণী, তাদের হাতে। হুম। সাধারণ মানুষ এই ক্ষমতার বৃত্তের পুরোপুরি বাইরে ছিল। আর অর্থনীতি, সেটা ছিল মূলত জমি নির্ভর, ইকতা বা জায়গির প্রথা। ইকতা প্রথা মানে? মানে ধরুন, কিছু অঞ্চলের রাজস্ব আদায়ের দায়িত্ব দেয়া হতো সামরিক বা প্রশাসনিক কর্তাদের। এর ফলে কৃষকদের ওপর প্রায়শই খুব ভারী করের বোঝা চাপত। আচ্ছা। আর কিছু ক্ষেত্রে ধর্মীয় ব্যাপারও ছিল, যেমন ধরুন জিজিয়া কর অমুসলিমদের দিতে হতো। ও হ্যাঁ। আইনকানুন ছিল মূলত শরিয়া ভিত্তিক, কিন্তু তার সাথে শাসকের ইচ্ছে বা ব্যাখ্যাও খুব গুরুত্বপূর্ণ ছিল। মানে আজকের মতো সবার জন্য একরকম লিখিত আইন বা অধিকারের ধারণাটা তখন ছিল না। তার মানে একটা মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক ব্যবস্থা। একদম আধুনিক অর্থে স্বাধীনতা বলতে যা বোঝায় সেটা অনুপস্থিত ছিল। বোঝা গেল। এবার যদি আমরা ইংরেজ আমলের দিকে তাকাই, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলো, তারপর 1858 থেকে সরাসরি ব্রিটিশ শাসন, তখন কি বদল ঘটল? এখানে কি তুলনার জায়গাটা আসছে? হ্যাঁ, এখানেই মূল পার্থক্যগুলো দেখা যায়। ইংরেজ আমলে বেশ কিছু, মানে যাকে বলে কাঠামোগত পরিবর্তন আসে, যেমন ধরুন আইন। হ্যাঁ, আইনের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ওই যে 1860 সালের ইন্ডিয়ান পিনাল কোড বা আইপিসি বা 1872 সালের চুক্তি আইন, এগুলো কি করল? এগুলো প্রথমবার লিখিত আর মোটামুটিভাবে সারা দেশে একই রকম আইনের একটা ভিত্তি তৈরি করল। বিচার ব্যবস্থা? বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা করার একটা চেষ্টা শুরু হলো। এটা সুলতানি আমলের যে ব্যক্তি নির্ভর বিচার, তার থেকে অনেকটাই আলাদা। আর পরিকাঠামো, রেল, টেলিগ্রাফ, এগুলোর কথা তো আমরা জানি। ঠিক 1853 সালে প্রথম রেল চলল বম্বে থেকে থানে। পুরনো রাস্তা, যেমন ধরুন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, সেটার উন্নতি হল। শহরগুলো তো গড়ে উঠেছিল। হ্যাঁ, কলকাতা, বোম্বে, মাদ্রাস, এগুলো আধুনিক বন্দর আর প্রশাসনিক কেন্দ্র হিসাবে তৈরি হল। টেলিগ্রাফ এলো 1851-তে, ডাক ব্যবস্থা 1854-তে। এগুলো কিন্তু শুধু যোগাযোগ নয়, শাসন চালাতেও খুব সাহায্য করেছিল। শিক্ষা বা সামাজিক ক্ষেত্রেও তো কিছু বদল এসেছিল। অবশ্যই পাশ্চাত্য শিক্ষার চল শুরু হল। ম্যাটলে মিনিট এলো 1835-এ। উদ্দেশ্য ছিল ইংরেজি জানা একটা শ্রেণী তৈরি করা, যারা প্রশাসনে সাহায্য করবে। বিশ্ববিদ্যালয়ও তো তৈরি হয়। হ্যাঁ, 1857-তে কলকাতা, বোম্বে, মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপিত হল। তার সাথে সতীদাহ প্রথা বন্ধ 1829 বা বিধবা বিবাহ আইন 1856, এই ধরনের কিছু সামাজিক সংস্কারও আনা হয়। আর এই সময়ে কিন্তু আধুনিক খবরের কাগজ, রাজনৈতিক চিন্তা ভাবনা, এগুলোরও শুরু। অর্থনীতিতে নগদ টাকার ব্যবহার বাড়ল, যদিও এর একটা খারাপ দিকও ছিল। খারাপ দিক মানে দেশীয় কিছু শিল্প, বিশেষ করে বস্ত্রশিল্প, খুব ক্ষতিগ্রস্ত হল। তবে হ্যাঁ, চা, পাট, কয়লা, এই সব আধুনিক শিল্পের বিকাশও ঘটল, আর মজুরির বিনিময়ে কাজ করার ধারণাটাও ছড়ালো। তার মানে দুটো সময়কে যদি এক জায়গায় আনি, ইংরেজ আমলে প্রশাসন, আইন, যোগাযোগ, শিক্ষা, এই সব ক্ষেত্রে একটা আধুনিক কাঠামো তৈরি হচ্ছিল, যা সুলতানি আমলে ছিল না। কিন্তু বিষয়টা কি এত সহজ? মানে ইংরেজ শাসন মানেই কি ভালো? না না, একেবারেই সহজ নয়। এখানেই তো আসল ব্যাপারটা। একদিকে যেমন এই আধুনিক কাঠামোগুলো তৈরি হচ্ছে, তেমনি ইংরেজ শাসনটা ছিল পুরোপুরি শোষণের ওপর ভিত্তি করে, ঔপনিবেশিক শোষণ যাকে বলে। হ্যাঁ,
ভারতের সম্পদ ব্রিটেনে চলে যাওয়া, দেশীয় শিল্পের ক্ষতি। একদম, এগুলো সবই সত্যি, কিন্তু এটাও সত্যি যে তারা যে প্রশাসন, আইন বা যোগাযোগের ব্যবস্থাটা তৈরি করেছিল সেরকম কিছু আগে ছিল না। ঐতিহাসিকরা এইভাবেই দেখেন, সুলতানি আমল ছিল মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক, আর ইংরেজ আমল আধুনিক কিন্তু ঔপনিবেশিক। শোষণ দুটোতেই ছিল তাহলে? হ্যাঁ, শোষণ দুটোতেই ছিল, কিন্তু ধরনটা আলাদা। ইংরেজ আমলের শোষণটা ছিল অনেক বেশি মনোযোগ, পরিকল্পিত, এবং তারা নিজেদের স্বার্থেই হোক বা যেভাবেই হোক ভারতের আধুনিক রাষ্ট্র হয়ে ওঠার কিছু উপাদান তৈরি করে দিয়ে গেছিল। এটাই তাহলে মূল দ্বন্দ্ব, শোষণ আর আধুনিকীকরণ দুটোই একসাথে ঘটেছে। ঠিক, আর এখানেই প্রশ্নটা আসে যে এই দুটো বিপরীত জিনিসকে আমরা একসাথে কিভাবে দেখব বা মূল্যায়ন করব। তাহলে এই পুরো আলোচনার সারমর্ম যদি টানি, এটা শুধু এক রাজার বদলে আরেক রাজার আশা ছিল না। না, একেবারেই না। এটা ছিল একটা বিরাট পরিবর্তন। একদিকে শোষণ চলছে, কিন্তু তারই মধ্যে অনিচ্ছাকৃতভাবে হলেও একটা আধুনিকতার দিকে যাত্রা শুরু হচ্ছে, যা ভারতের পরের ইতিহাসের রাস্তাটা তৈরি করে দিল। আর এখান থেকেই আমাদের জন্য একটা বড় প্রশ্ন বা চিন্তার খোরাক থেকে যায়, তাই না? কিরকম? এই যে দুটো একেবারে ভিন্ন ধরনের শাসন, একটা মধ্যযুগীয়, অন্যটা আধুনিক ঔপনিবেশিক, তাদের তৈরি করা প্রশাসনিক বা আইনি কাঠামো বা সামাজিক প্রভাব, সেগুলো আজকের ভারতকে, মানে আমাদের আজকের রাষ্ট্র আর সমাজকে ঠিক কিভাবে এখনও প্রভাবিত করে চলেছে, এই যোগসূত্রগুলো নিয়ে ভাবাটা কিন্তু খুব জরুরি।